নমস্কার, আমি সুকুমার দেবনাথ বলছি, দেবনাথ টিভি এবং মা-মাটি মানুষের এডিটর হিসাবে। একটু আগেই মুখ্যমন্ত্রী তার একটা বক্তব্যে একটা দারুণ ধমক দিয়েছেন। সেটা হচ্ছে তাকে কেন বা তার দলকে কেন চোর বলা হচ্ছে। তিনি ডিফামেশন কেস করবেন, মানহানি মামলা করবেন এবং ক্ষতিপূরণেরও মামলা করতে পারেন। বিরাট ব্যাপার। এই ধমকটা মানে সাংঘাতিকভাবেই আহ, বেশ চমকে দিয়েছে আমাদের সবাইকেই। ঠিকই তো, আমরা তো কাউকে চোর বলতে পারি না, আমি তো কাউকে ডাকাত বলতে পারি না, আমরা কাউকে দোষী বলতে পারি না যতক্ষণ না এফআইআর হবে, তার চার্জশিট হবে এবং ট্রায়াল হওয়ার পরে কনভিকশন হবে। অর্থাৎ একজন যদি চুরি করে আজকে, তাহলে 27 থেকে 30 বছর পরে গিয়ে তাকে চোর বলা যেতে পারে, আজকে যদি সে চোর বলে। কারণ আমাদের কোর্টগুলোতে দেখুন 3.5 কোটির উপর মামলা রয়েছে পেন্ডিং, তার কোনো বিচার হয় না। যে দেখুন এক একটা কোর্টে। তাহলে আপনি যদি একটা বিষয়ে কোনো অভিযোগ করেন, সেই অভিযোগ প্রমাণ হতে লাগবে 30 বছর। তাহলে 30 বছর পরে আপনি সেটা বলবেন। তাতে হতে পারে যে অভিযোগ করে আপনি থাকতেও পারেন, মরেও যেতে পারেন। আবার যার বিরুদ্ধে করছেন তিনি থাকতে পারেন, মরেও যেতে পারেন। এই হচ্ছে ব্যাপার। আমরাও মনে করি যে চোর হঠাৎ করে বলা সরাসরি ঠিক না, কিন্তু মানে যদি বোঝা যায় যে সাধু তুমি চোর, এটা মানে এটা বোচকায় ঘটায়, তাই না? ধরুন একজন সাধুর বোচকা নিয়ে যাচ্ছে, তার থেকে লোক বলছে আরে এ তো মহাসাধু, আর একজন বলছে যে না, সাধুর ব্যাগটা দেখো, ব্যাগের মধ্যে কি আছে। দেখা গেল ব্যাগের মধ্যে চুরির মালটা পাওয়া গেল। তা কথা বলে না, সাধু চোর না বোচকায় ঘটায়। তা বোচকায় যদি ঘটায়, আজকে ইনডাইরেক্টলি যদি প্রমাণ হয় দায়িত্বটা আমার, আমার ঘর থেকে কিছু চুরি হয়ে গেলে প্রথম দায়িত্বটা তো আমার। সেই চুরিটা কী করে হলো, আমি যদি প্রমাণ না দিতে পারি যে চুরি এইভাবে হয়েছে, বা আমি যদি লোককে যুক্তিযুক্তভাবে না বোঝাতে পারি যে কীভাবে আমি তালা খুলে রেখেছিলাম, বা যে কোনো একটা তো বোঝাতে হবে যে আমার এই কারণে চুরিটা হয়েছে। আদারওয়াইজ লোকে ধরে নেবে আমি চুরি করেছি, চুরি করে চোরে অন্যের নামে দৌড় দিচ্ছি। সেসবও যাক। আচ্ছা দিদি, এই আপনার বিরুদ্ধে একটা বই লেখা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি। দীপক কুমার ঘোষ দীপক কুমার ঘোষ সেটা লিখেছিলেন কত আগে, এটা তো অনেক অনেক আগে লেখার কথা, মানে 2012-তে এটা লিখেছিলেন। কিন্তু আশ্চর্য, এখানে প্রকাশক তার তারিখটা বলেননি। প্রচ্ছদ দেখেছেন সেটা বলা হয়েছে, হ্যাঁ, এবং কলকাতা প্রকাশনের পক্ষে সৌরভ মণ্ডল কর্তৃক প্রকাশিত প্রিন্ট, কলকাতা দ্বারা মুদ্রিত। কিন্তু এখানে নির্দিষ্ট বলা হয়নি কত তারিখে। কলকাতা প্রকাশন হচ্ছে 48/12, নেতাজি সুভাষচন্দ্র বসু রোড। দীপক কুমার ঘোষ, প্রাক্তন আইএস, একটা সময় আপনার ভয়ঙ্কর ক্লোজ ছিলেন। এবং শুধু তাই নয়, দেখুন কৃতজ্ঞতা স্বীকার, মানে কারা এই লিখতে গিয়ে বিভিন্নভাবে সাহায্য করেছেন দীপকবাবুকে। অধ্যাপক সুনন্দ সান্যাল, যিনি বাম আমলে একদম ফ্রন্ট সারিতে থেকে আপনাকে সমর্থন করেছিলেন। হিমাংশু হালদার, একজন দারুণ লেখক, এবং তিনি যথেষ্ট কংগ্রেস করতেন কিন্তু আপনাকে সমর্থন করেছিলেন। একজন ভালো, কি বলবো, ধারাবাহিক পেপার প্রকাশ করেছেন বিভিন্নভাবে। দিলীপ চক্রবর্তী, একটা দারুণ এস্থেটিশিয়ান এবং
নির্বাচন সংক্রান্ত ব্যাপারে তার বই আছে, একাধিক বই আছে এবং খুব তথ্যবহুল বই, খুব দারুণ বই। আমার কাছে তার বই আছে। অমিতাভ মজুমদার, ইনি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, বয়স্ক মানুষ, লাগাতার আপনাকে সাহায্য করে গেছে। বলাই চক্রবর্তী, সম্ভবত ইনিও আইনজ্ঞ। নির্বেদ রায়, নির্বেদ রায় যে মালারয় আপনার সাংসদ, আপনার খুব কাছাকাছি এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনার নির্বেদ রায়, অধ্যাপক নির্বেদ রায় এবং খুব শিক্ষিত। তিনি এশিয়ান ইসের সঙ্গে যুক্ত। যাই হোক, খুব নাম করা লোক, ভালো তার্কিক, তার যুক্তি, তার প্রত্যেকটা তর্ক মানুষ খুব মন দিয়ে শুনতেন। তারপর হচ্ছে দেবব্রত বন্দ্যোপাধ্যায়, যে ভদ্রলোক একটা সময় জমি সংক্রান্ত অর্থাৎ ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মসে ছিলেন এবং জমিটা ভালো করে বুঝতেন। তা এই যে পুরী সোনারতরী হোটেলের বিষয়ে খোঁজখবর দিতে সাহায্য করেছেন তিনি। তারপরে এছাড়াও সংবাদপত্র, পত্রিকা, টিভি চ্যানেল যাদের রিপোর্ট, মন্তব্য, ছবি এখানে ব্যবহার হয়েছে, তারা অনেকেই এখন আপনার টাকায় আপনার কথা প্রচার করছে। সেই সব টিভি চ্যানেলগুলো এখন সবাই কিন্তু আপনার পক্ষে, আপনি কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি। এটা হচ্ছে, তারা বলছে আরও কেউ কেউ নিরুৎসাহিতও করেছেন, তারা ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রের বৃক্ষে জল দিচ্ছেন। অর্থাৎ আপনাকে ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রের সঙ্গে তুলনা করেছেন। যারা আপনার বিরোধিতা করেননি তাদের এরা ভর্ৎসনা করছেন। এটা কবে কৃতজ্ঞতা স্বীকারে 18ই মে, 18/5/2012, 18ই মে 2012। এই সময় আমি আপনার একটা বই লিখেছিলাম, মমতার কলম মমতার জীবন, আপনার হয়ে। আপনার যত লেখা ছিল সেই লেখার উপর নির্ভর করে ঠিক 2012তেই, 2011 থেকে লিখতে শুরু করেছিলাম, 2012তে সে প্রকাশ পেয়েছিল, জানুয়ারিতে। যাই হোক, তাহলে এদের কার বিরুদ্ধে আপনি কি করেছেন? এদের বিরুদ্ধে কিছু করতে পেরেছেন? কেন মামলা করেননি? এ তো এমন যা যা বলেছে, মানে দীপক কুমার ঘোষ, সে তো আপনার জীবনপঞ্জি থেকে আরম্ভ করে A to Z সমস্তই নেগেটিভ, কোনো পজিটিভ লেখেননি। তাহলে এত বড় একটা বই, 232 পাতার বই, হ্যাঁ ভাবুন তো দেখি, 232 পাতার বই, এটার আবার ইংরেজি অনুবাদও হয়েছে। তা এই দুটো বই বাজারে রমরমিয়ে চলেছে, 200 টাকা, তাও 2-4 পয়সা না, 200 টাকার সেই সময়ে, মানে তার দাম এখন 700 টাকা হবে। তাহলে আপনি এর বিরুদ্ধে কি করেছেন? কিছু করতে পারলেন না কেন? মানিক মণ্ডল, যারা একটা সময় দারুণভাবে এই সিঙ্গুর, নন্দীগ্রাম জমির আন্দোলনে অত্যন্ত সাহায্য করেছেন। তারা জল, জমি, জঙ্গল, তার বই আছে, ভালো নেই, হারমাত, অর্থাৎ সিপিএমকে হারমাত বলার যে ভাষাটা, এটা মানিক মণ্ডলের কাছ থেকে আপনি ধার করেন বা আপনার দল ধার করে। তা এইরকম অনেক ধরনের ঘটনা। কানুরিয়া জুট মিল, আপনার লড়াইয়ের প্রফুল্ল চক্রবর্তী আপনার পাশে ছিল। তা এই যে নকশালবাড়ির আগুন ও ছাই, বাঙালির মুক্তিযুদ্ধ, দীপক কুমার ঘোষের বই। তো এইভাবে এত ধরনের মানুষ যারা আপনাকে সাহায্য করেছিল, আমরা ক্ষুদ্র মানুষ, আমাদের কথা বাদ দেন। আমি তো আপনাকে 2009 থেকে মা মাটি মানুষ আমি এর টাইটেলটা নিয়ে সেই বাম আমলে আমি বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, ডাইরেক্টলি পার্টির সঙ্গে যুক্ত ছিলাম। সেটার দিকে জমির আন্দোলনে আপনার ভূমিকা দেখে আমি আমার মত পরিবর্তন করে আপনার পক্ষে চলে আসি 2006 থেকেই। তারপরে আমি 2009 বই লিখলাম। আপনি আমার সঙ্গে কি করেছেন? আমার নামটা নিয়ে আজকে সরকার চালাচ্ছেন, তাই তো? কিন্তু আপনার আপনি কখনো মনে হয়নি যে সুকুমার দেবনাথ
তো আমার জন্য এতটা করেছে, তো ওর সঙ্গে একটু ভালোভাবে কথা বলে, উল্টে আপনি আমার যেখানে যত রকম আর্থিক ক্ষেত্রে যত বঞ্চনা প্রবঞ্চনা সব ধরনের করেছেন, এবং কাকে সাপোর্ট করেছেন, যে লোকটার চাকরি ছিল না বলে আমি তাকে আজকের দিন এবং মামাটি মানুষ পরপর দুটো পেপার দিয়ে তাকে সাহায্য করেছিলাম, এবং তিনি প্রথম আজকের দিন সেটা একটি চিটফান্ডকে দিয়ে সেখান থেকে তিনি মোটা মাইনে পেতেন সেই দেবাশিস ভট্টাচার্য। এটা তো প্রমাণিত। তারপরে আপনার এটাই আপনি ক্ষমতায় আসার পরেই তিনি চাইছিলেন না মামাটি মানুষটা আপনার ক্ষমতায় আসার আগে বের করতে, কারণ হচ্ছে তার ভয় ছিল যে আপনি আসবেন না। আমি বললাম না, আসবো, দিদি আসবেন। আমরা সেটা ফেব্রুয়ারি থেকেই শুরু করেছিলাম। ফেব্রুয়ারি আপনি জুনে ক্ষমতা দখল করলেন। তাহলে অথচ আপনার সমস্ত সুযোগ সুবিধা আপনি আপনার বাড়ির ধারের একদা সিপিএমের অনিল বিশ্বাসের একদম পাচাটা এক সাংবাদিক, তাকে আপনি একদম আপনার পা চাটতে শুরু করে দিল। আপনি এই অমুক, আপনি তমুক, আপনি এই, যেটা সাংবাদিকতার মধ্যে পড়ে না। আপনি ভালো কাজ করেছেন, সেগুলো তো আমরা একটা না করে গেছি, কিন্তু পাচাটা আলাদা জিনিস। একদম পায়ের একদম জিভ দিয়ে পায়ের তলা চেটে একদম সবসময় ফর্সা করে রাখা, এই যে পাচাটা সাংবাদিকতা, কেউ পারলে আমার বিরুদ্ধে মামলা করুন না, করুন। আমি তো মামলা আপনার বিরুদ্ধে করেছিলাম, আপনি মামলা করুন না আমার বিরুদ্ধে, আমি চ্যালেঞ্জ করছি, করুন আমার বিরুদ্ধে মামলা। এখনও মামাটি মানুষ চালাই, আপনার সেই পেপারে কখনো আপনার বিরুদ্ধে লিখি না। এটা আমাদের একটা মানবিকতা, বিবেক, যেহেতু মামাটি মানুষটা আপনার সরকারের সঙ্গে সম্পৃক্ত, এখনও প্রতিদিন আমার মামাটি মানুষ ডিজিটাল বেরোয় 4 পাতা করে। আপনার পক্ষের সব খবরই করি, অন্যের খবর করি না। কারণ হচ্ছে আমাদের একটা বিবেক বলে জিনিস আছে, যেটা আপনার মধ্যে নেই। আপনি বিবেকহীন হয়ে বলেছেন বলে আজকে বিভিন্ন চুরির ঘটনা আপনার মন্ত্রিসভায় ঘটে গেছে। আচ্ছা, আপনি বলুন তো দেখি, আপনি 5,000 ছেলে নেবেন, মানে চাকরি দেবেন, আমি সে কোন চাকরি, স্কুলের চাকরি হোক আর বেস্কুলের চাকরি হোক, কোনো চাকরি, কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া হয়? আপনি জানেন না? মানে শুধু শিক্ষামন্ত্রী জানে? হয় নাকি কখনো? শিক্ষামন্ত্রী মানে যে শিক্ষামন্ত্রী হলে শিক্ষা দপ্তর হলে শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য দপ্তর হলে স্বাস্থ্যমন্ত্রী, তথ্য দপ্তর হলে তথ্যমন্ত্রী, এবং মুখ্যমন্ত্রী, এই দুজনের সম্মতি ছাড়া আরেকজনের সম্মতি লাগে, সেটা হচ্ছে অর্থ দপ্তর। অর্থ দপ্তর, এই তিনটে, মানে যে শিক্ষা দপ্তর, যদি শিক্ষকতার চাকরি হয় শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তরের চাকরি হলে স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার অর্থ দপ্তরের মন্ত্রী, এবং শেষে আপনার, এই তিনজনার সহমত ছাড়া 1 টাকা, 1 পয়সা, 1 টাকা কেউ স্যাংশন করতে পারে না। আপনি বোকাদের বোঝাচ্ছেন যে নিউমারেটিক, যে নতুন পদ সৃষ্টি করা হলো, পুরনো পদগুলোকে অ্যাবজর্ব না করে পদ সৃষ্টি করা হলো। আপনি কি ভাবছেন যে বোকা বোঝাচ্ছেন? লোক জানে না, সবাই বুঝছে, সবাই আইনটা বোঝে। কেউ একটু কম বোঝে, কেউ একটু পেঁচিয়ে বোঝে, কেউ একটু সরলভাবে বোঝে। কেন আইনের বিষয়টা সরলভাবে বোঝা সাধারণ মানুষের পক্ষে অনেক অনেক কষ্ট, যার ফলে আপনার দলের লোকেরা বিভিন্ন রকম যুক্তি দেয়, এবং তারা নিজেরাই জানে, তাদের বুকটা ফাঁপা, তারা নিজেরাই জানে যে এই যুক্তিটা সঠিক না। আজকে ভাবা যায় যে চন্দ্রিমা ভট্টাচার্যের মতো একজন খুব ভালো মানুষ, এবং সোজাসাপটা মানুষ, সেই মানুষটাও আজকে আপনার স্বরে সুর মেলাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, এরা 1 টাকাও চুরি করার লোক নন, 1 পয়সাও এদিক ওদিক করার লোক নন। আমি দায়িত্ব নিয়ে বলছি। ব্রাত্য বসু অত্যন্ত শিক্ষিত এবং মানুষ, সংস্কৃতির সম্পন্ন মানুষ, এরা চুরি করেছে 1 পয়সা আমি অন্তত এদের যতটুকু জানি বিশ্বাস করি না। কিন্তু আপনার আমার এলাকার এমএলএ হলেও আমি আপনার পার্থবাবুকে
প্রথম দিন থেকে চিনতাম, ভয়ঙ্কর, অভদ্র, অসভ্য, মানুষকে মানুষ বলে মনে করতেন না, এবং মানে যত রকম মাইনাস, হ্যাঁ, আর্থিক, চারিত্রিক সমস্ত ধরনের ত্রুটি আমরা আগের থেকেই জানতাম, কিন্তু আপনি জানতেন না। অথচ এই লোকটা অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত ভালো জায়গায়, মোটা মাইনে বেসরকারি জায়গায় তিনি চাকরি করতেন। হ্যাঁ, সেখান থেকে আপনি টেনে এনেছেন একটা শিক্ষিত মানুষ। আপনার এত ভালো শিক্ষিত মানুষ তখন আপনার কাছাকাছি ছিল না, ভালো করেছেন। কিন্তু লোকটাকে আপনি চিনতে পারেননি। আমরা কিন্তু সাংবাদিকতা করতে গিয়েই চিনতে পেরেছিলাম যে লোকটা সমস্ত দিক থেকেই মাইনাস, কোনো দিকে লোকটার প্লাস নেই, সমস্ত অল সাইডে। হ্যাঁ, আমি আমার নিজের এমএলএ, আমি যেখানে থাকি বেহালায়, উনি আমাদের এমএলএ, বেহালা পশ্চিমের। আমি দায়িত্ব নিয়ে বলছি যে ওই লোকটার দ্বারা কোনো সাধারণ, অতি সাধারণ মানুষের কোনো উপকার হয়নি। পাশে সে বেহালা পূর্বে শোভন চ্যাটার্জি ছিলেন, এখন তার ওয়াইফ রত্না চ্যাটার্জি আছেন, অত্যন্ত মানুষের সঙ্গে সুসম্পর্ক রেখে মানুষের কাজ করেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদের সঙ্গেও আমার সুসম্পর্ক। তারা খুব দায়িত্ব নিয়ে কাজ করেছেন যখন দায়িত্ব ছিলেন, তারা কিন্তু মানুষের সঙ্গে ছিলেন। কিন্তু এই লোকটা পার্থ চ্যাটার্জি কখনো ছিল না, অথচ সে হয়েছিল আপনার প্রধান উপদেষ্টা, এবং তার বুদ্ধিতে চলতে গিয়ে আপনার এই অবস্থা। হ্যাঁ, আর একজন মুকুল রায়, এই লোকটাও বিপথে চালিত করেছেন, আপনি তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, ঠিকই করেছেন। ওই লোকটা চরম চরম, তখনও বিরোধিতা করতাম, কারণ ও একটা সময়, আজকে খারাপ বলি ভালো বলি, ভাইপো আপনার দলটাকে বাঁচিয়ে দিয়েছে। ভাইপো যদি দায়িত্ব না নিত বা একটু সচল না হতো, তাহলে তো আজকে আপনি নামমাত্র মুখ্যমন্ত্রী থাকতেন, আর সবটাই দখল করে নিত আপনার মুকুল রায়। আমি তো জানি আমার মামাটি মানুষ নেওয়ার জন্য মুকুল রায় কীভাবে করেছে। হ্যাঁ, আপনার নিজাম প্যালেসে বসে আমি ব্যক্তিগতভাবে আমার বন্ধুদের নিয়ে অনেকবার যোগাযোগ করেছি যে এটাকে ডেইলি করে একটা আসর যোগাযোগ করি না, আমাদের লিখে দাও। কেন? ওই একজন মন্ত্রী, আইনমন্ত্রী হয়েছেন, পূর্ত দপ্তর সহ বড় বড় দপ্তর, ওর বাড়িতে 20 বার গেছি যে আমাদের একটু সাহায্য করুন, না বলে আমাদের লিখে দাও। আপনার আপনার ভাইপোর এক মন্ত্রী, আইনজীবী আছে আজকে, যার জন্য আপনার ভাইপো আজকে এই খারাপ রাস্তায় মানে খারাপ কথাবার্তা শুনতে হচ্ছে। সবই প্রমাণ সাপেক্ষ, প্রমাণ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কিন্তু ও কিন্তু খুব ভালো ছেলে ছিল, আমি একটা সময় খুব প্রশংসা করতাম। ছোটোবেলা মানে প্রথম থেকে শুরুতেই ভালো বক্তৃতা দিত, কিন্তু ওই উকিল ওর মাথাটা খেল, টাকা টাকা টাকা, টাকার লাইনে নিয়ে চলে গেল। ইস, কী সুন্দর ছেলেটা, এত গুণবান ছেলে আপনার ভাইপো, কী সুন্দর কথাবার্তা ছিল, একদম পুরো টাকা টাকা টাকা। ওর নিজেও, উকিলটা নিজেও বড় বড় বাড়ি করেছে, এখন ইডির আন্ডারে পড়ে গেছে, ছেলেটাকেও নষ্ট করেছে। আমি তো জানি আপনার জন্মস্থান থেকে কর্মস্থান, আপনার বাবার জন্মস্থান, কর্মস্থান, আপনার পরিবারের যে যেখানে আছে, আপনার মামা বাড়ি, অনিল মুখার্জিও আমি ইন্টারভিউ করেছি, যেখানে আছে সমস্ত এলাকা আমি ঘুরেছি, 14 বছর আপনার বিষয়ে গবেষণা করেছি। হ্যাঁ, এবং পজিটিভই করেছিলাম। হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে না, আপনি ভালো মানুষ নন। আপনি শুধু যা বলেন, পিছনে তার ঠিক উল্টোটা করেন। এই করে করে আপনার এত দ্রুত চলে যেতে হলো। 34.5 বছর বামেরা ছিল, খারাপ কাজ করুক যা করুক ছিল। আপনি সেই বামেদেরই অনুসরণ করে, কারণ আপনাকে দেবাশিস ভট্টাচার্য থেকে আরম্ভ করে পূর্ণেন্দু দোলা যারাই ছিলেন, এরা সবাই ছিলেন উন্নততর বামফ্রন্ট, এরা সবাই বামপন্থী ধারা থেকে আসা। তারা কী চেয়েছিল যে আমরা উন্নততর বামফ্রন্ট করতে চাইছিলাম, বুদ্ধবাবু পারল না, এটা মমতাকে দিয়ে করাবো। আর আমি বারবার লিখে বলতাম, দিদি তুমি কেন এর মধ্যে যাচ্ছ, তুমি নতুন কিছু করো, তুমি বামেদের উন্নততর বামফ্রন্ট হতে যাবে কেন? তুমি মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে এসছো, তুমি কংগ্রেস এবং বামফ্রন্টের বাইরে আর কিছু করার চেষ্টা করো। তখন বিজেপি এত হইচই হয়নি, বিজেপিকে নিয়ে তখন কথাও হতো না, বিজেপি খুব একটা ইসের মধ্যে ছিল না 2009টা এদিকে, মানে ওয়েস্ট বেঙ্গলে অন্তত তার কোনো উচ্চবাচ্চা ছিল না।
বারবার বলতাম যে তুমি একটা কিছু ভালো করো, ভালো করো, হ্যাঁ, নতুন কিছু করো মানুষের জন্য, একটা নতুন ধারা নিয়ে আসো, একটা ক্রিয়েটিভ কিছু করো। না, সেই জোয়ারে গা ভাসিয়ে দিলেন এবং তার পরিণতি আজকে কী ভয়ঙ্কর অবস্থা। কি হবে? শীর্ষ আদালত এবং হাইকোর্ট, হাইকোর্ট যে রায় দিয়েছে, শীর্ষ আদালত জুলাইতে জুলাইতে কী বলবে? তার বিরুদ্ধে কিচ্ছু বলার নেই। এই যে 25,753 জন এই ছাত্রছাত্রীর দায়িত্ব তোমাকে নিতে হবে, এবং সেদিন কিন্তু মানে একটা ভয়ঙ্কর আউটবাস্ট হয়ে যাবে, এবং ইডি সিবিআই ছাড়বে না, তারাও কিন্তু চুপ করে বসে নেই। শুধু নির্বাচনটা 4 তারিখে রেজাল্টটা বেরোনোর পরেই কিন্তু অনেক অনেক ঘটনা ঘটবে। এই বাংলা তোমার থাকবে না। তুমি তুমি মুখ্যমন্ত্রী থাকলেও মানুষ তোমার কাছে থাকবে না। এই বাংলার মানুষ তোমাকে আর চাইছে না একদম। যে যারা মাল কামাচ্ছে, যারা পয়সা নিয়েছে, যারা ঘুষ খেয়ে আটকে গেছে, এই অসৎ লোকগুলো থাকবে। কোনো ভালো মানুষ, এদের সংখ্যা কত? অসৎ লোকের সংখ্যা কত? 1%ও তো হবে না। তা বাকি লোকগুলো 99.99% মানুষ তোমার বিরুদ্ধে চলে যাবে। যাই হোক, তুমি মামলা করো, পরপর মামলা করে যাও, কিচ্ছু যায় আসে না। কিন্তু আমরা এটা প্রত্যাশা করিনি তোমার কাছ থেকে। অনেক নতুন কিছু, ক্রিয়েটিভ কিছু আমরা প্রত্যাশা করেছিলাম, তুমি সেটা দিতে পারোনি। অর্থাৎ বুঝে নিয়েছি তোমার ভিতরে কিছু নেই। তুমি একটা রাজনৈতিক সুযোগ নিয়ে যতগুলো পদ টদের কথা বলছো, একটু রাজনৈতিক অ্যাডভান্টেজটা নিয়েছো, এবং মহিলা হিসাবে তোমাকে অনেকে বেশি বেশি গুরুত্ব দিয়েছে। তোমার থেকে সোমেন মিত্র অনেক ভালো পলিটিশিয়ান ছিলেন। হ্যাঁ, তোমার যে চেয়ারম্যান ছিলেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, আমি তার বাড়িতে গেছি। শেষ মুহূর্তে তুমি কিভাবে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছো, তোমার চরম দুর্দিনে যে ছিল তাকে কীভাবে ছুঁড়ে ফেলে দিয়েছো। কুণালকে কেন জেল খাটালে? কুণাল তো কিছু করেনি, কুণাল তোমার ভালো করেছে, কিন্তু তুমি কেন তাকে জেল খাটালে? হ্যাঁ, আজকে কুণাল কী করেছে? সে তো 1 টাকাও বেআইনি নেয়নি। সে চাকরি করতো, বেশি মাইনে নিয়েছে, কম মাইনে নিয়েছে, সেটা তো তাদের মধ্যে, দুজনের মধ্যে ব্যাপার। কিন্তু সে তো তোমাকে বিভিন্নভাবে সাহায্য করেছে, সব ধরনের সাহায্য করেছে। সেই ছেলেটাকে তুমি 3 বছর জেল খাটালে? হয় এটা করা যায়? কোনো মানবিকতার জায়গা থেকে এটা করা যায়? তুমি তাকে দলের থেকে বাদ করতে পারো, সাইড করে দিতে পারো, সবই। তুমি তাকে জেল খাটালে? তাহলে তোমার পাশে কেউ কোনোদিন থাকবে? কেউ থাকবে? আজকে যারা আছে তারা তাদের প্রয়োজনে আছে। যেদিন প্রয়োজন তুমি মেটাতে পারবে না, সেদিন কিন্তু সবাই ছেড়ে তোমাকে চলে যাবে। তুমি দেখবে চারিদিকে ভয়ঙ্কর অন্ধকার, গভীর এক আধার ঘিরেছে তোমায়। নমস্কার, আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে মাঝে মাঝে আসি। দয়া করে আপনাদের পছন্দ হলে আমাদের মতামত দেবেন, আমাদের একটু লাইকস দেবেন এবং সাবস্ক্রাইব করবেন।